নিতু মাহবুবের ডায়েরি লেখিকা ত্রিধারণিকা পর্ব ৯। কিছুক্ষণ অপেক্ষা করে নিতু বেরিয়ে গেল ঘর থেকে। মাহবুবকে পাওয়া গেল সে ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে। নিতু কথা বলতে গিয়েও নিজেকে থামালো। এখন কথা বলতে গেলে আবার চেঁচামেচি শুরু করবে মানুষটা। নিতু পাশের সোফায় পা তুলে শুয়ে পড়ল। মিনিট পাঁচেকের মধ্যেই মাহবুব উঠে বসলো। নিতু চুপচাপ দেখলো তাকিয়ে। দৃষ্টি বিনিময় হলো এক পলকের জন্য। হাজার অভিযোগে লক্ষ অভিমানের কোটি অনুরাগের ছোট বিনিময় হলো সেই দৃষ্টির সঙ্গে। মাঝে মধ্যে এক পলক তাকিয়েও যে লক্ষ বছরের জমানো অজস্র কথা বলে দেওয়া যায়, তাই বলা হলো সেই দৃষ্টি বিনিময়ে। মাহবুব উঠে উপরে চলে গেল। নিতু নড়ে চড়ে আরাম করে শুলো। আজ রাতে সে এখানেই ঘুমোবে, আর ঘরে যেতে ইচ্ছে করছে না তার। মাহবুব ফিরে এলো মিনিট 10 পর। হাতে ব্ল্যাঙ্কেট, বালিশ, সমস্ত লাইট নিভিয়ে ড্রয়িং রুম ঘুটঘুটে অন্ধকার করে ফেললো নিমিষেই। মিনিট 10 কাটলো দুজনে দু সোফায় শুয়ে। যদিও কেউ কারো মুখ দেখছিল না, অস্পষ্ট অন্ধকারে, তবুও মনে হচ্ছিল অন্ধকারের ভাষায় কথা হচ্ছিল দুজনের মধ্যে। যে কথাগুলো এমনিতে মুখ দেখে হয়তো কখনোই বলা হতো না, কিংবা বলা যায়ও না। মাহবুব অন্ধকারে হাতড়ে হাতড়ে নিতুর কাছে এলো। নিতু কিছু বুঝে ওঠার আগেই নিতুর উপরেই শুয়ে পড়ল। বাহাতে মুখ চেপে ধরল নিতুর। এগুলো কিচ্ছু আমি করছি না, আমার মনও করছে না। এগুলো আমার শরীরের উপর চেপে থাকা ভূত করছে। তুই আমাকে যেই ভূতের কবজায় ফেলেছিস, আমার রাগ আমার মনেই আছে, কিন্তু মনটা এখন এই শরীরের ভেতরে নেই, অনেক আগেই দূরে চলে গেছে, অনেক দূরে। সুতরাং এই শরীর যদি তোকে এখন আদর করে, আমার তাতে কোনো দোষ নেই। নিতু হাসবে না কাঁদবে না রাগ করবে কিছুই বুঝতে পারল না। এই লোকের কি সব সময় সব অদ্ভুত কাজই ভালো লাগে? ভালো করে ঠিক করে কি কিছুই চায় না? একটু আগে যে নিজেকে নিয়ে প্রমিস করলো, এই তার প্রমিসের নমুনা? এই যে এখন নিতুর কাছে এত ভেঙে চুরে যাওয়া, এই তার ফলাফল? ইনি কি একটু আগে সেই ব্যক্তি? নিতু নিশ্চুপ হয়ে সবটা অনুভবের চেষ্টা করলো। এমন মাঝরাতের অভিমানী আদর, এই পাগল বর, এই অস্থির ভালোবাসা, এই যে এক সোফায় দুজনের এই ঠাসাঠাসি শুয়ে থাকা, এসব কিছুই কি সে কোনোদিন ভেবেছিল? মাঝে মধ্যে জীবন এমন অপ্রত্যাশিত আনন্দের কিংবা তাক লাগা অনুভূতির কেন হয়ে যায়? সবার জীবনেই কি এমন হয়? ব্লাউজটা টানবার সময় নিতু আর চুপ করে থাকতে পারল না। হাতটা থামালো মাহবুবের। মাহবুব তখন উন্মুক্ত পুরো। হাত ছাড় নিতু, এরকম মাঝপথে আটকাবি না আমায়। কেউ চলে আসে যদি? আসলে আসবে। নিতু হাতটা আরও জোরে চেপে ধরল মাহবুবের। মুখে বলবার কথাটুকু যেন ওই হাত ধরেই বোঝাতে চাইল। অনুনয় তো ছিলই চোখে। মাহবুব খুব বিরক্ত স্বরে বলল, আসবে না কেউ, সবার রুমের দরজা বাইরে থেকে আটকে দিয়ে এসেছি। বেরোতে হলে ডাকতে হবে। তোর মতো এত মাথা কম ঘেলু নিয়ে তো আর আমি চলি না। সবার দরজা আটকে দিয়েছেন মানে? বাইরে থেকে আটকে দিয়েছি। সর্বনাশ, কেউ এর মধ্যে জাগলে? মাহবুব জবাব দিল না, শুধু নিতুর হাতটা ছাড়িয়ে দিল। এই মুহূর্তে তার কথা বলতে ইচ্ছে করছে না। এখন সে খুব ব্যস্ত। এই ব্যস্ততায় কথা বললে ব্যস্ততা রেগে যায়, ধমকে দেয় মাহবুবকে। নিতুরও আর কথা বলতে ইচ্ছে করলো না। হয় না অনেক সময় মনে হয় নিজের কথা না বললেই হয়তো সামনের মানুষটার অনেক কথাই থামিয়ে রাখা যাবে। এক্ষেত্রে নিতুরও তাই মনে হলো। মানুষটা তো এমন জেনেই সে ভালোবেসেছে, কোনো কিছুতেই তো কোনো দিন গোছানো ছিল না। সব সময় তো যন্ত্রণার আর বিপরীতমুখী অনুভূতিতে নিতুকে একাকার করে রেখেছে। সব সময়ই বা যা অভাবনীয় অনাকাঙ্ক্ষিত তাই করেছে। রাগের সময় যুদ্ধ করেছে, আর ভাবের সময় রাগ করেছে। যখন মেঘ জমেছে মনে, তখন নিতুকে দেখে হো হো করে হেসেছে। আর যখন সত্যিকারের আনন্দ মনে, তখন মুখের মধ্যে রাজ্যের মেঘ জমিয়ে রেখেছে। এত সাংঘাতিক যার অনুভূতির বহিঃপ্রকাশ, তার কাছ থেকে সরল অনুভব তো আশাই করা যায় না। বরং অনুভূতির এই অবাধ্য খেলাকেই তো ভালোবাসে নিতু। মানুষটার এই অনুভূতির কাছেই তো নিতুর যত হার মানা। সোফাটা ভেঙে যাবে না তো আবার? তোদের বাড়ির ফার্নিচারের তো কোনো বিশ্বাস নেই। আমি বসবার আগে এমনিতেই সব মটমট করে। কোথা থেকে কিনে বলতো এসব?
টিভিটা ছেড়ে দিই বরং, ভাঙলে টাঙলে আওয়াজটা শুনবে না কেউ তখন। উহু উহু কেন? এমনি এমনি আবার কি? তোদের টেবিলে হাত রাখলাম ভেঙে গেল, এখন যদি ক্লাইম্যাক্সের সময় সোফাটা মট করে ভেঙে যায়, তোর তো কিছু হবে না, মান যাবে আমার। আমি মানি মানুষ, অত সহজে তো ওটা খোয়াতে পারি না। টিভিটা সারি বরং। নিতু রিমোটটা কেড়ে নিল। আমি চাই না টিভির একদল লোক এসব দেখুক। মাহবুব হাসলো, গভীর অনুরাগে তাকিয়ে দেখল নিতুকে। চোখে শুয়ে যাওয়া অন্ধকারে অস্পষ্ট দেখতে পাওয়া মেয়েটা চোখ বন্ধ করে লজ্জায় কেমন এক হয়ে আছে। পৃথিবীর সব ঝর্ণা একসঙ্গে হলে যেমন আনন্দ আর সৌন্দর্যে গড়িয়ে পড়া হতো, নিতুর মুখটাও যেন তেমনি সৌন্দর্যময়, তেমনি কাছে টানার। নিতুর নাকে নাক ঘষল মাহবুব। তোর এই লজ্জা পাবার ব্যাপারটা এত মিষ্টি লাগে আমার। তুই যত লজ্জা পাস আমার তত ইচ্ছে বাড়ে আদরের, ইচ্ছে করে তোকে। নিতু বাকি কথাটা মাহবুবকে বলতে দিল না, মুখটা চেপে ধরল। মাহবুব সেই চাপা হাতের মধ্যে থেকেই কথা বলল। পৃথিবীর সব থেকে নিষিদ্ধ দাবির কথা, সবচেয়ে পুরাতন চুক্তির কথা, সব থেকে পুরনো বোঝাপড়ার কথা। নিজেকে সে পুরোদমে খোয়ালো নিতুর জোয়ার আসরে। যে জোয়া হেরে সব খোয়ালেই বরং সবটা জেতা যায় সেই জোয়া, যেই জোয়ায় বারবার হারতে ইচ্ছে করে বারবার। আজ তো সে লক্ষ কোটিবার হারবেই হারবে। মাহবুব মনে মনে বলল, তুই আমার এক টুকরো স্বর্গ নিতু, তুই আমার আদর রাত, তুই আমার আকাশে ওড়ার ডানা নিতু, তুই তো আমার সব বাজিমাত। নিতুর ঘুম ভাঙল মাহবুবের ধাক্কা ধাক্কিতে। ভোর রাতে সে তখন মাহবুবের বুকের উপরে বেঘরে ঘুমোচ্ছে। নিতু, এই নিতু, তোর বড় চাচার দরজা খুলে দিয়ে আয়। যেভাবে দরম দরম করে দরজা ধাক্কাচ্ছেন, এক্ষুনি না ভেঙে যায়। সামান্য দরজা বন্ধ, তা নিয়ে এত ঢিসুম ঢাসুম করার কি আছে বলতো? আরে বাবা, ওয়াশরুম তো আছে ঘরের ভেতর, আর কি দরকার? বড় চাচার ঘর থেকে আওয়াজ আসছে। নিতুর মাথায় আকাশ ভেঙে পড়ল। মাই গড, সে ঘুমিয়ে পড়ল কখন? এই মানুষটার ওপরে ঘুমিয়েছিল সে? আদরের পর তার দরজা খুলে দেওয়ার কথা ছিল, অথচ সে কিনা ঘুমিয়ে পড়ল। এত বেখেয়ালি সে হলো কি করে? এই মানুষটার সঙ্গে থাকলে সে এত পৃথিবী ভুলে যাওয়া হয় কেন? কেন? জানা, এবার তো মনে হচ্ছে তোর বড় চাচিও ধাক্কাচ্ছেন। আরে বাবা, এরকম ধাক্কাধাক্কি না করে কাউকে একটা ফোন করলেই তো হয়। ফোন করে কী লাভ? আপনি তো সবার দরজায় আটকে এসেছেন বললেন, আর আমাকে ফোন করলে মোবাইল ফোন তো ঘরে। এত কথা না বলে দরজা খুলে দিয়ে আয়। আমি পারবো না, আপনি বন্ধ করেছেন, আপনি খুলে দিয়ে আসুন। তুই কি চাস তোর কারণে আমি মান সম্মান খুইয়ে এখন তোদের বাড়ি থেকে বেরিয়ে যাই? আমার মোবাইল ফোনটাও কিন্তু নেই, এখন বেরিয়ে গেলে আমায় খুঁজে পাবে কি করে? কথায় নিতুকে স্পষ্ট হুমকি। নিতু নিরুপায় হয়ে উঠে গিয়ে দরজা খুলে দিল। আফরোজা নিতুকে কিচ্ছু বললেন না। নিতু নিজে থেকেই বললেন, আসলে চাচি হয়েছে কি, আমি ড্রয়িং রুমে ছিলাম। মানে সবার দরজায় বন্ধ করেছি। রুবা আপা বলেছিলেন তিনি ভেতর থেকে আটকাতে পারবেন না, তারটা আটকাতে গিয়ে ভুল করে সবার দরজা আটকে দিয়েছি। আফরোজা চোখ মুখ কুঁচকে নিতুর দিকে তাকালেন। তোমার এই অবস্থা কেন নিতু? নিতু নিচের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে জিভ কাটলো। তার পরনে মাহবুবের টি শার্ট, সে উল্টো পায়জামার সঙ্গে টি শার্ট পরে আছে। এসব সে কখন পরল? মাহবুব পরিয়ে দিয়েছে নিশ্চয়। নিতু আর এক মুহূর্ত আফরোজার সামনে দাঁড়ালো না, এক ছুটে ঘরে চলে এলো। উফ, বড় চাচি কিছু টের পেয়ে যাননি তো? ঘরে এসে দরজা বন্ধ করে নিতু এক চোট হাঁফালো, গলা শুকিয়ে আসছে তার। কি হচ্ছে এসব তার সঙ্গে? মাহবুব বিছানা থেকে ডাকলো নিতুকে। ড্রয়িং রুমে তোর সব ডিজিটাল কন্টেন্ট পড়ে আছে, নিয়ে আয় গিয়ে। তোর বাড়ির লোকে দেখলে তো ডিটেকটিভ ফেলুদাকে ডেকে নিয়ে আসবে কেস সলভ করতে। নিতু আরও একটা শক খেলো। মাই গড, মানুষটা নিজে বুদ্ধি করে ঠিকই ঘরে চলে এসেছেন, আর নিতুকে তিনি সবার সামনে বিপদে ফেলছেন। নিতু আবার ছুটে গেল ড্রয়িং রুমে। কেউ আসার আগেই সব গুছিয়ে ফেলতে হবে। নিতুর কানের দুলটা পর্যন্ত টি টেবিলের ওপর রাখা, তার সব সিক্রেট ওয়্যার এদিক ওদিক সরিয়ে ছিটিয়ে আছে। নিতু দ্রুত সব কুড়িয়ে নিল। এই পাগলের পাল্লায় পড়ে মান সম্মান বুঝে আর কিছুই থাকলো না তার। সিঁড়ি বেয়ে ওঠার সময় নিতুর মায়ের সঙ্গে দেখা হলো। কী রে, তুই এত সকালে জাগলি? ঘুম ভেঙে গেছে মা। এমন লাফিয়ে লাফিয়ে সিঁড়ি উঠছিস কেন? তুই নাকি বাইরে থেকে দরজা বন্ধ করেছিলি,
কেন? এসব কোন ধরনের রসিকতা নিতু? মা, ভুল করে আটকে দিয়েছিলাম। নিতু কাপড় চোপড় নিজের সঙ্গে জড়িয়ে ধরল ভালো করে। সালমা আরও কপাল কুঁচকে তাকালেন। কাপড়ের পুটলি নিয়ে যাচ্ছিস কোথায়? তোর মনে কি চলছে বলতো নিতু? মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা বড় প্ল্যান করেছিস। সালমা গভীর সন্দেহের দৃষ্টিতে তাকালেন। নিতু বিড়বিড় করতে লাগলো, ও গড প্লিজ হেল্প মি, ও গড প্লিজ প্লিজ সেভ মি। এত বিড়ম্বনা আর পারি না আমি। সকালের নাস্তায় পর শাহিদা ডেকে পাঠালেন নিতুকে। শুনলাম তুই নাকি কক্সবাজার যাবি না? তুই না গেলে আমিও যাব না। তুমি কেন যাবে না ফুফু? তুমি যাও, আমার কাজ আছে। এখন ওয়েডিং সিজন, কাজের প্রেশার বেশি। একদম কাজ দেখাবি না আমায়। শোন নিতু, তুই না গেলে আমি যাব না, এ আমার সাফ কথা। তোর বর ওখানে গিয়ে আমাকে জ্বালিয়ে মারবে। দিনরাত আমাকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার ভয় দেখাবে। হাড়বজ্জারটা দেখা যাবে সত্যি সত্যিই ঝাঁপ দিয়ে ফেলেছে। এই বয়সে এসব যন্ত্রণা আমি সামলাতে পারবো না। শাহিদার জন্যই নিতু কক্সবাজার যেতে রাজি হলো অবশেষে। নিতুর কক্সবাজার যাওয়া নিয়ে মাহবুব একটা কথাও বলল না, এমনকি একবার জিজ্ঞেসও করলো না। সে সবার সঙ্গে হইহট্টগোলে মশগুল। নিতু এক ফাঁকে কথা বলল মাহবুবের সঙ্গে, আপনি এত বড় একটা ট্যুর অ্যারেঞ্জ করেছেন, এতগুলো টাকার ব্যাপার, টাকা পয়সা কি করে ম্যানেজ করলেন? নিতুর এই প্রশ্নটা খুব লাগলো মাহবুবের। কিভাবে নিতু মাহবুবকে? নিজেদের বেশি টাকা বলে মাহবুবের অল্প টাকাকে ছোট করে দেখা? ঠিক আছে, মাহবুবের ব্যাংক ব্যালেন্স তেমন নেই, তাই বলে কি হবে না? কতটা ঢকল মাহবুব সামলেছে। গত কয়েকটা বছরে একটার পর একটা বুলডোজার গিয়েছে তার উপর দিয়ে। অনেক টাকার দরকার হয়েছে তার, অনেক টাকার। ব্যাংক লোন নিয়েছে, তবু মায়ের গয়নায় হাত দেয়নি সে। নিজের সর্বোচ্চটুকু দিয়ে, সমস্তটুকু দিয়ে সবসময় সম্মান চেয়েছে। নিতুর কাছে, নিতুর বাড়ির লোকেদের কাছে একটু মাথা নোয়ায়নি সে। টাকাটা ম্যানেজ হলো কি করে? মাহবুব অত্যন্ত আনন্দিত হয়ে এমন একটা ভাব মুখবয়বে ফুটিয়ে তুলল, আমি ভিক্ষে করে জোগাড় করেছি। আমার ভিক্ষের কপাল ভালো। তোর যদি আমার ভিক্ষের টাকায় যেতে ইচ্ছে না করে, যাবি না। আমি কিন্তু একবারও যাওয়ার কথা বলিনি কিছু। টাকার কথা তো বলছিস। এত টাকা আপনি একা বেয়ার করছেন। আই ক্যান শেয়ার সাম অ্যামাউন্ট। মাহবুব চূড়ান্ত চটে গেল এবারে। শোন নিতু, তুই যেমন বিশাল ব্যবসায়ী, তেমনি আমি হলাম বিশাল ভিক্ষুক। তুই বিজনেস ভালো পারিস, আমি ভালো ভিক্ষে করতে পারি। বউয়ের কাছে আদর ভিক্ষা করে বেঁচে আছি, তাই লোকের কাছে টাকা ভিক্ষে করতে আমার কোনো অসুবিধাই হয় না। এই টাকা শেষ হলে আমি আবার ভিক্ষে করব। তোকে কিছু শেয়ার করতে হবে না। আমি ভিক্ষে পছন্দ করি, শেয়ার না। নিতু শার্টের কলার টেনে ধরল মাহবুবের। চোখ দিয়ে আগুন ঝরছে তার। আপনি কি ভাবেন আপনার কথার তোড়ে জেদ সব সময় জিতে যায় বলে আপনি জয়ী? মোটেও না। আমি আপনাকে জিতিয়ে দিই আপনার বাজে কথার ভয়ে। ওটাকে জিত বলে না, জবরদস্তি করে জবরদখল বলে। আমি তোর সঙ্গে জবরদস্তি করেছি? আমি? বল কি জবরদস্তি করেছি বল। সেই শুরুর থেকে করছেন, আলাদা করে কি আর বলার দরকার আছে মুখে? আর বললেও কটা বলবো বলুন তো? আপনার জবরদস্তির এক্সাম্পল তো হাজারটা। মাহবুব কলার থেকে হাত ছাড়িয়ে দিল নিতুর। তুই কি কাল রাতের কথা মিন করছিস নিতু? করতেও পারি। কেন? রাতে তো লাস্টবারে তুই আমার খামসে ধরেছিলি। ধরিসনি? কার মুখ থেকে আওয়াজ বেরিয়েছিল বেশি? তোর মুখ বন্ধ করতে আমাকে বারবার মুখ চেপে ধরতে হয়েছে। হাতে পর্যন্ত কামড় দিয়েছিস। বল, মেইন ডিশ নিয়ে তারা কার ছিল? সেকেন্ডবারে দুটো চর মারলি, কুত্তা বললি। আমি তাও তোর। নিতু পাশ থেকে একদলা টিস্যু পেপার নিয়ে ঠুসে দিল মাহবুবের মুখে। মানুষটা তো বিপজ্জনক কথা বলে কেন? মাহবুব মুখ থেকে থু করে সেটা ফেলল। সত্যি কথা বলতে গেলেই তো মুখ বন্ধ করে রাখবি। সত্যিটা সামনে এলে তো চোখ মেলে তাকাতেই পারবি না আমার দিকে। আমি তো জানি আমি সত্য রাজা, তুই মিথ্যে রানী। তাই তো তোর আর আমার মধ্যে এত কচকচানি। আমার সত্যের জোরে কথাও কেমন ছড়া হয়ে যাচ্ছে দেখলি? নিতু নিজেকে যথেষ্ট সামলে নিয়ে বলল, আমাদের মধ্যে যে কথা কাটাকাটি হয়েছে, সেটা কি আপনি আরও বাড়াতে চাইছেন? আমি কেন কিছুই বাড়াতে চাইছি না নিতু। আমি সব কমাতে চেষ্টা করছি, বরং এতদিন যা বাড়িয়ে করেছি তার জন্য আফসোস হচ্ছে। আফসোস হচ্ছে? শুধু আফসোস না, ইচ্ছে করছে নিজের গালে কষে কয়েকটা জুতার বাড়ি দিই। দেখি তোর পায়ে কি স্যান্ডেল, হিল না ফ্ল্যাট? ফ্ল্যাট হলে এক কাজ কর,
খুলে কয়েকটা বাড়ি দে। সব কিছুর একটা সীমা থাকা উচিত মাহবুব ভাই। আপনার কি মনে হয় আপনি সীমা লঙ্ঘন করছেন না? সীমা তাহলে তুই ভালো বুঝিস তাই না? এক কাজ কর, জুতো পেটা করতে করতে আমায় তোর সীমানা থেকে বের করে দে। তোর সীমানায় ঢুকে তো অপরাধ করেছি, দে অপরাধের শাস্তি দে। নিতু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর সেখান থেকে নিঃশব্দে চলে এলো। এত যন্ত্রণা কেন করে মানুষটা? সন্ধ্যায় সাহিদা এলেন নিতুর ঘরে। নিতুরে, বাড়ি যাচ্ছি, ওখানে আমার ব্যাগ ট্যাগ গোছাতে হবে, বেশ কয়দিন থাকবো তো। ও বাড়ি থেকে কি তোর কিছু নিতে হবে? এখন যাবে ফুপু? কে নিয়ে যাচ্ছে, তোমার ছেলে? সে কি রে, মাহবুব তো দুপুরেই চলে গেছে, তোকে বলে যায়নি? বলল গোছগাছ বাকি। আমি তো বললামও, তুই তো মাত্র এলি, আবার কি গোছগাছ? আমার হয়েছে এই পাগল ছেলেকে নিয়ে যত ঝামেলা। তোকে খুব যন্ত্রণা দিচ্ছে তাই না রে মা? সাহিদা হাত রাখলে নিতুর মাথায়। নিতু সাহিদাকে জড়িয়ে ধরলো শক্ত করে। আমাকেও খুব যন্ত্রণা দেয়। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আমাকে ধমকে ধমকে মাথা ধরিয়ে দিল। শেষে কী করলাম জানিস? ঠাস ঠাস দুটো চড় দিলাম, তাও ছেলের কথা থামে না। আমি নাকি ইচ্ছে করে অসুখ বাঁধাই, আমি নাকি তাকে টেনশন দিয়ে দিয়ে মারতে চাই, তাই অসুস্থ হই। আমি নাকি ছেলের মৃত্যুর ষড়যন্ত্র করছি। চিন্তা কর। কিরে, তুই কাঁদছিস নাকি? নিতু ফুঁপিয়ে উঠল। মাঝে মধ্যে খুব কষ্ট দিতে ইচ্ছে করে তোমার ছেলেকে, খুব। এরকম করলে চলে বলো ফুপু? সাইদা মাথায় হাত বোলালেন নিতুর, মাথায় চুমু খেলেন। কাকে ভালোবেসেছিস বলতো? তোকে তো দেখি সব সময় কাঁদাচ্ছে, তোর জায়গায় আমি হলে তো মেরেই ফেলতাম। এক কাজ কর, ধরে এনে ঘরে বেঁধে রাখ কিছুদিন। এমনি বাঁধবি না, কাটার শক্ত শিকলে বাঁধবি। বাঁকা ঘাড় সোজা হলে তবেই সারবি। নিতু দু হাতে গাল মুছল। হঠাৎ কেঁদে খুব লজ্জা লাগছে তার। তার ঘাড় আমি কোনোদিন সোজা করতে পারবো না ফুপু, তোমার ছেলে, তুমি একটু বলে দেখো না। আমার কথা শোনে বল। এই পাগলকে বরং আমার থেকে তুই ভালো সামলাতে পারিস। আমার কাছে এলে তো আমাকে জ্বালিয়ে শেষ করে ফেলে। নিতু আবার জড়িয়ে ধরলো শাহিদাকে। আমি ভালো কথা বললেও রেগে যায়, এমনি কথা বললেও রেগে যায়, আবার যদি কথা না বলি তাও তোমার ছেলের রাগ। এই যে রাগ করে চলে গেল, আমি কথা বলিনি বলেই হয়তো। তিনি নিজেই রাগাবেন আমায়, আবার নিজেই রাগ করে বাড়ি চলে যাবেন। আমি তো জানি কত বড় বাদর। একটা কাজ করি দাঁড়া, আমি বরং বাড়ি না যাই, আমার ভাইজির সঙ্গে রেগে চলে যাওয়া। আমি এক্ষুনি কান ধরে বাড়ি ফিরিয়ে আনছি। সন্ধ্যার পরপরই মাহবুবকে দেখা গেল, সে ব্যাগপত্র গুছিয়ে চলে এসেছে। একার নয়, সাহিদার ব্যাগও গুছিয়ে এনেছে। নিতু হাঁপ ছেড়ে বাঁচল। যাক, এখন অন্তত চোখের সামনে তো থাকবে। সাহিদা একবার চুপি চুপি এসে নিতুকে জানিয়ে গেলেন, আমি কিছু করিনি, তোর বড় চাচাকে দিয়ে ডেকে এনেছি। ঘাড় তেরাটা যেন আমার কথা না জানে, দেখিস রে মা। বলবে দল পাকিয়েছি আমি তোর সঙ্গে। লাগাম ছাড়া কথা বলতে তো আমার ছেলে জুড়ি নেই। এসে কি আমার কথা কিছু বললেন? বলবে না আবার? ঘরে এসেই তো বলেছে, মা আমি আজ তোমার ঘরে থাকবো, মেঝেতে শুয়ে থাকবো, তবু তোমার ভাইজির ঘরে আমায় যেতে বলবে না। তোমার ভাইজির ঘরে গেলে আমার গায়ে ভার চাপানো ভূতে ভর করে। এত ভর করে যে মনে হয় এক্ষুনি মট করে আমার ঘাড় ভেঙে যাবে। হয়তো ভেঙেও আসে, টেস্ট ফেস্ট করায়নি বলে ধরা পড়ছে না। আজকাল তো তোমার ভাইজির দিকে ঘাড় সোজা করে তাকাতেও পারি না। তুমি কি বললে? আমার এত হাসি পেল, নিজেকে সামলাতে পারিনি, হেসে ফেলেছিলাম। তাতেই তো আরও রেগে গেল। নিজের গুছিয়ে আনা ব্যাগ থেকে কাপড় চোপড় সব মেঝেতে সরিয়ে ছিটে ফেললো। বলো, তোমার ভাইজির ঘরে নিতুটা কেন হলো বলো তো? অন্য একটা কেউ হলে তো আমি তখন তোমার গোষ্ঠীর ভেতরে বিয়ে করে ধরা খেতাম না। আমি অবশ্য পাত্তা দিইনি, উল্টো আরও খেপিয়েছি। বলেছি, ধরা যখন খেয়েছিস খেয়েছিস, এখন আর কি করবি? তুই মেঝেতে থাকবে কেন রে বাপ? বিছানায় হাত পা ছড়িয়ে থাক। আমি বরং নিতুর সঙ্গে ওর ঘরে গিয়ে থাকবো রাতে। এত রেগে গেল। বলল, মা শোনো, এখনই কথার চাবুকে আমায় ঘা করো না প্লিজ। কক্সবাজার ঘুরে এসেই তোমায় একটা সত্যিকারের চাবুক কিনে দেব। চাবুকে চাপকে ইচ্ছে মতো লবণ মাখিয়ে দিও আমার গায়ে। তারপর তোমার ভাইজিকে নিয়ে আনন্দ উল্লাস করো মন ভরে। আমার অবস্থাটা একটু বুঝো কি পাগল নিয়ে আছি।